আজকে আমরা আলোচনা করব অ্যানিমিয়া নিয়ে। অ্যানিমিয়া নিয়ে আমরা এইচএসসিতে আলোচনা পড়েছি মেডিকেলের ফিজিওলজি, ফার্স্ট ইয়ারের ফিজিওলজিতেও পড়েছি। আজকে আমরা অ্যানিমিয়া নিয়ে আরেকটু ডিপলি জানবো, কারণ অ্যানিমিয়ার অনেকগুলো টাইপ আছে যেগুলো প্যাথোলজিতে বিস্তারিত আমাদেরকে জানতে হয়। এই জন্য আমাদেরকে অ্যানিমিয়া ব্যাপারে একটা জেনারেলাইজ ধারণা রাখতে হবে। আসলে অ্যানিমিয়া কি? আমরা সবাই জানি অ্যানিমিয়া হলো, সোজা কথায় হলো রিডাকশন অফ আরবিসি। রিডাকশন অফ আরবিসি ইজ নোন অ্যাজ অ্যানিমিয়া। কিন্তু বাস্তবে আরবিসির ক্যালকুলেশন করাটা খুবই টাফ। এই জন্যেই আমরা জানি আরবিসির ভিতরে হিমোগ্লোবিন থাকে, সুতরাং আরবিসি কমা মানে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কমা। সুতরাং আমরা অ্যানিমিয়ার ক্ষেত্রে বলতে পারি যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কমে যাওয়াটাকেই, নর্মাল ফিজিওলজিক্যাল লেভেল থেকে কমে যাওয়াটাকেই অ্যানিমিয়া বলতে পারি, কারণ হিমোগ্লোবিন ক্যালকুলেট করাটা তুলনামূলকভাবে আরবিসি ক্যালকুলেট করা থেকে তুলনামূলক সহজ। তাহলে এখন যদি আমরা অ্যানিমিয়ার ডেফিনেশনটা খেয়াল করি তাহলে কি আসবে, যে অ্যানিমিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ রিডিউসড হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ইন ব্লাড বিলো দ্য লোয়ার লিমিট অফ দ্য নর্মাল রেঞ্জ ফর দ্য এজ অ্যান্ড সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। অর্থাৎ আমরা জানি যে হিমোগ্লোবিন কিন্তু সবারই সেম, নর্মাল লেভেলটা কিন্তু সবারই সেম না। ছেলের ক্ষেত্রে আলাদা, মেয়ের ক্ষেত্রে আলাদা, এবং সেক্স অনুযায়ী আলাদা হয়, এইজ অনুসারে আলাদা হয়। সুতরাং এক একটা এইজে বা একটা জেন্ডারে কিন্তু হিমোগ্লোবিন লেভেলটা ওভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং ধরে, এবং লোয়ার লিমিটটা চিন্তা করতে হবে। ধরি একটা মেইলের নর্মাল ফিজিওলজিক্যাল লেভেল হলো 12 থেকে 16, তাহলে তার যদি 12 নিচে থাকে, অর্থাৎ লোয়ার লিমিটের নিচে চলে যায়, তখনই আমরা এটাকে অ্যানিমিয়া বলবো। সুতরাং এখন যদি আমরা খেয়াল করি, মেইলের ক্ষেত্রে অ্যানিমিয়াটা হবে যখন 13.6 গ্রাম পার ডেসিলিটার থেকে নিচে কমে যাবে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা। ফিমেলের ক্ষেত্রে 12 গ্রাম পার ডেসিলিটার এবং নিউবর্নের ক্ষেত্রে 15 গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এখন আমরা আলোচনা করব মরফোলজি অফ আরবিসি নিয়ে। আসলে আরবিসিটা দেখতে কেমন? আরবিসির শেপটা হলো বাইকনকেভ। কেন হয়? আমরা এর আগে জেনেছি হেরিডিটারি স্পেরোসাইটোসিস পড়ার সময় যে আরবিসির সেল মেমব্রেনে 7টা টাইপের প্রোটিন থাকে, তার মধ্যে একটা হলো স্প্রেকটিন, যেটা প্রধানত আরবিসির বাইকনকেভ শেপের জন্য দায়ী, এবং সাইজ হলো 7 to 8 মাইক্রোমিটার। ডায়ামিটারটা হলো 7 to 8 মাইক্রোমিটার আরবিসির। এবং কালারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে। ধরি এটা একটা আরবিসির পেরিফেরাল 2/3 অঞ্চল জুড়ে হিমোগ্লোবিন থাকে, সুতরাং এটা রেড হবে। আর মাঝখানে যে অংশটা খালি থাকে সেটাকে বলা হয় প্যালর, সেটা 1/3 থাকে, এবং এটা নর্মাল ফিজিওলজিক্যাল অবস্থায় এতটুকু থাকে, এবং পেরিফেরাল 2/3 থাকে হলো হিমোগ্লোবিন, যার কারণে লাল দেখায়। আচ্ছা, ভ্যারিয়েশন ইন সাইজ। আরবিসির নর্মাল সাইজ যখন থাকে তখন সেটাকে আমরা নর্মোসাইটিক বলি, আর যখন রেড সেলের ডায়ামিটারটা 9 মাইক্রোমিটার থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা ম্যাক্রোসাইট, এবং 6 মাইক্রোমিটার থেকে যখন কম হয়ে যায় তখন সেটাকে আমরা মাইক্রোসাইট বলে থাকি। আচ্ছা, এখন আমরা তো আর স্কেল বা কোনো ধরনের কিছু দিয়ে প্রত্যেকটা আরবিসিকে সাইজটা ক্যালকুলেট করতে পারবো না। তাহলে এটা কেমনে করি? এটা আসলে করা হয় একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে আমরা যখন স্মিয়ারে আরবিসিটাকে আমরা লিম্ফোসাইটের সাথে কম্পেয়ার করে দেখি, লিম্ফোসাইটের সাইজটাও কিন্তু নর্মাল আরবিসির মতোই থাকে। ইন নর্মাল কন্ডিশন আরবিসির যে সাইজটা থাকে সেই সাইজটাই থাকে লিম্ফোসাইটের, কিন্তু লিম্ফোসাইটের সাইজ কিন্তু ভ্যারি করে না। লিম্ফোসাইটের সাইজ কিন্তু সবসময় ওই সেম সাইজটাই থাকে, 7, যেটা আরবিসির নর্মাল সাইজ 7.5 মাইক্রোমিটার। সুতরাং আমরা যদি রেফারেন্স হিসেবে লিম্ফোসাইটকে ধরি একটা আরবিসির সাথে, তাহলে আমরা বুঝতে পারবো যে আরবিসিটা কি নর্মাল আছে। যদি লিম্ফোসাইটের সাথে সেম সাইজ মনে হয় তাহলে সেটা নর্মোসাইটিক, আর যদি লিম্ফোসাইট থেকে একটু বড় মনে হয় তাহলে সেটা ম্যাক্রোসাইটিক, আর লিম্ফোসাইট থেকে যদি ছোট মনে হয় সেটাকে আমরা মাইক্রোসাইটিক। অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে আমরা আরবিসির সাইজটাকে কেমনে স্মিয়ারে হিসাব করি, সেটা মূলত আমরা পর্যবেক্ষণ করি লিম্ফোসাইটের সাথে তুলনা করে। লিম্ফোসাইটের সাথে যদি তার সাইজটা সেম হয় তাহলে সেটা নর্মোসাইটিক, অর্থাৎ নর্মাল, এবং সাইটিক বলতে সাইজ বোঝা হলো। নর্মোসাইটিক বেশি হলে ম্যাক্রো এবং ছোট হলে মাইক্রোসাইটিক গেল। ভ্যারিয়েশন ইন কালারের ক্ষেত্রে 2 ধরনের হয়। একটা হলো যখন আমরা একটু আগে পড়েছি যে আরবিসির পেরিফেরাল 2/3 অঞ্চল জুড়ে
হিমোগ্লোবিন থাকে এবং মাঝখানের 1/3 মাঝখানের 1/3কে প্যালর বলা হয়, সেখানে হিমোগ্লোবিন থাকে না। এই কন্ডিশনটাকে বলা হয় নর্মোক্রমিক। নর্ম অর্থ নর্মাল এবং ক্রমিক অর্থ কালার। আচ্ছা, এবং যখন এই প্যালরটা, এই যে প্যালর ছিল মাঝখানে একটা ফাঁক অংশ প্যালর ছিল, এটা যখন বেড়ে যায়, অর্থাৎ রেড কালারটা ইউজ করে বস্তু সুবিধা হবে। যদি এটা একটা রেড ব্লাড সেল হয়, তার পেরিফেরাল 1/2 অংশ জুড়ে থাকার কথা ছিল কি হিমোগ্লোবিন, কিন্তু তার এই অঞ্চলটা কমে গিয়েছে এবং প্যালোর জায়গাটা বেড়ে গিয়েছে। এই যে প্যালোর জায়গাটা বেড়ে গিয়েছে, তখন সেটাকে আমরা বলবো হাইপোক্রমিক। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো হাইপারক্রমিক বলতে কিছু থাকে না, থাকে দুইটাই, আইদার নর্মোক্রমিক অর হাইপোক্রমিক। হাইপোক্রমিকে কি হয়? হাইপোক্রমিকে 50%-এর থেকেও বেশি ডায়ামিটারটা হয়ে যায় প্যালোরের। এছাড়া আরও দুইটা জিনিস জেনে রাখলে ভালো, এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। সেটা হলো ভ্যারিয়েশন অফ সাইজ ইন আরবিসি ইজ নোন অ্যাজ অ্যানাইসোসাইটোসিস এবং ভ্যারিয়েশন ইন শেপ অফ আরবিসি ইজ নোন অ্যাজ পয়কিলোসাইটোসিস। আচ্ছা, এখন বিভিন্ন ডিজিজে, বিভিন্ন ডিজিজে আরবিসির সাইজটা এক এক রকম, শেপটা এক এক রকম হয়ে যায়। যেমন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে টার্গেট সেল, অর্থাৎ এখানে একটা ডট থাকে, বাইট সেল, G6PD ডিফিসিয়েন্সি, সিকল সেলটা হয় সিকল সেল অ্যানিমিয়াতে, এভাবে যেমন রোলেক্স ফর্মেশন হয় মাল্টিপল মায়োলোমাতে, এক্সেট্রা। এগুলো এমসিকিউতে আসে সাধারণত। ক্লাসিফিকেশান, অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন যদি আমরা চিন্তা করি, তাহলে সেখানে দুই ধরনের ক্লাসিফিকেশন আছে। একটা হলো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, আর একটা হলো প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা কিন্তু খুবই সহজ। আমরা একটু আগে পড়ে এসেছি যে সাইজ অনুসারে 3 ভাগে ভাগ করা যায়, নর্মোসাইটিক, ম্যাক্রোসাইটিক, আর কালার অনুসারে 2 ভাগে, হাইপোক্রমিক এবং নর্মোক্রমিক। এবং আমাদেরকে এটা জেনে রাখতে হবে যে ম্যাক্রোসাইটিক হাইপোক্রমিক বলতে কোনো কিছু হয় না, তাহলে বাকি যা আছে সেগুলো আমরা কমন নিলেই সেই 3 টাইপের মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন চলে আসে। যেমন ম্যাক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, এই 3টে টাইপই আছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে। এখন যদি আমরা এটিওলজিক্যাল বা প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন চিন্তা করি, তাহলে অ্যানিমিয়াকে 3 ভাগে ভাগ করা হয় প্রথমে। একটা হলো ব্লাড লস, আর একটা হলো ডিউ টু রিডিউস ইন প্রোডাকশন এবং ইনক্রিজ ডিস্ট্রাকশন। ব্লাড লসটা কেন হতে পারে? যদি হেমোরেজ হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, পেপটিক আলসার ডিজিজ হয়, তারপরে হেমোরয়েডস হয়, ইত্যাদি কারণে যদি ব্লাড লসটা হয় এবং ব্লাড লসের সাথে যদি আরবিসিও কমে যায়, অবশ্যই কমবে, তখন যে অ্যানিমিয়াটা হয় সেটাকে ব্লাড লস অ্যানিমিয়া বলে। সেটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। এখন যদি ডিউ টু রিডিউস ইন প্রোডাকশন, এটা আবার 3 টাইপে বিভক্ত। একটা হলো সাইটোপ্লাজমিক ডিফেক্ট, নিউক্লিয়ার ডিফেক্ট, স্টেম সেল প্রলিফারেশন ডিফেক্ট। স্টেম সেল প্রলিফারেশন ডিফেক্টে কী হয়? হেমাটোপয়েটিক স্টেম সেলে কোনো ধরনের ডিফেক্ট দেখা দেয় এবং এর ফলে প্রোডাকশন অফ আরবিসিটা কমে যায়। এটা কোথায় দেখা দেয়? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে। আর নিউক্লিয়ার ডিফেক্টের কারণে প্রোডাকশন কমে যায়, এটা দেখা দেয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এবং সাইটোপ্লাজমিক ডিফেক্টকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, হিম ডিফিসিটের কারণে, গ্লোবিন ডিফিসিটের কারণে। হিম ডিফিসিটের কারণে কোথায় দেখা যায়? আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে, সিরোব্লাস্টিক অ্যানিমিয়াতে এবং অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে। আর সাইটোপ্লাজমিক ডিফেক্টের কারণে গ্লোবিন ডিফিসিট হয় এবং এর ফলে যেটা যে অ্যানিমিয়াতে এটা দেখা যায় সেটা হলো সিকল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়াতে। এছাড়াও ডিস্ট্রাকশন হয়। ডিস্ট্রাকশন অর্থাৎ আরবিসি নর্মালি প্রডিউস হলো, সেটা সার্কুলেশনে চলেও আসলো, সার্কুলেশনে আসার পর তার ডিস্ট্রাকশন হচ্ছে কোনো কারণে, সেটাকে বলা হয় সেটাকেই ডিস্ট্রাকশন বলা হয়। সেটা মূলত হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়ে থাকে এবং এটা ইন্ট্রাভাস্কুলার অর এক্সট্রাভাস্কুলার হতে পারে। তো ডিস্ট্রাকশন অ্যানিমিয়াগুলা মূলত হিমোলাইটিক অ্যানিমিয়াই, সেটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এটা আমি এদিকে রেখেছি, হেরিডিটারি এবং অ্যাকোয়ার্ড। হেরিডিটারির মধ্যে আছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, G6PD, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। এবং অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে আছে অটো AIHA, মাহা, PNH। এগুলোর ফুল ফর্মটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এগুলো হলো অ্যাকোয়ার্ড হিমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে পড়ে। এখন আমরা আলোচনা করব যে যদি ক্লিনিক্যাল ফিচার্স, এখন আমাদের আলোচনা করতে হবে যে কি দেখে বুঝবো যে ব্যক্তির অ্যানিমিয়া হয়েছে। এটা আমরা বুঝবো যে জিনিসটা হলো মোস্ট কমন ক্যারেক্টারিস্টিক সাইন, সেটা হলো প্যালর। অনেকগুলোই সাইন অ্যান্ড সিমটমস দেখা দেয় অ্যানিমিয়ার ক্ষেত্রে, কিন্তু যে জিনিসটা দ্বারাই আমরা কনফার্ম হই যে ব্যক্তির অ্যানিমিয়া হয়েছে, যে সাইন বা সিমটমসের মাধ্যমে, সেটাকেই বলা হয় প্যালর।
এখন প্যালোর এটা মোস্ট কমন সাইন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক সাইন। এটা কোথায় দেখা দেয়? মিউকাস মেমব্রেন, কনজাংটিভা অ্যান্ড স্কিন। এই যে মিউকাস মেমব্রেন, কনজাংটিভা, স্কিন, এখানে কিছু ছবি আছে, এগুলো দেখলে বুঝতে পারবো। এছাড়া প্র্যাকটিক্যালি ওয়ার্ডে দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। এটা হলো দ্য মোস্ট কমন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক সাইন। এছাড়াও আরবিসির যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো করা সম্ভব হবে না। কেন? কারণ আরবিসির সংখ্যাটা কমে যাবে। তাহলে কি কি আছে সেগুলো আমরা লিখে দিব, যে টায়ার্ডনেস হবে, ইজি ফ্যাটিকেবিলিটি হবে, জেনারেলাইজড মাসকুলার উইকনেস হবে, লেথার্জিয়ান হেডেক হবে ইন ওল্ডার পেশেন্ট, সিমটমস অফ কার্ডিয়াক ফেলিয়ার, অ্যাঞ্জিনা পেক্টোরিস এক্সেট্রা। এছাড়াও কিছু সিস্টেমিক সমস্যা দেখা দিবে কার্ডিওভাস্কুলার সিস্টেমে, যেমন টাকিকার্ডিয়া, কার্ডিওমেগালি, দেন ডিসফোনিয়া এক্সেট্রা এক্সেট্রা। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ফেইন্টনেস, হেডেক, টিনাইটিস, ড্রাউজিনেস, নাম্বনেস অ্যান্ড টিংলিং সেন্সেশন অফ হ্যান্ডস অ্যান্ড ফিটস। অকুলার ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে রেটিনাল হেমোরেজ মে অকার। দেন রিপ্রোডাক্টিভ সিস্টেমে লস অফ লিবিডো হবে, মেনোরেজিয়া হবে, অ্যামেনোরিয়া হবে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে অ্যানোরেক্সিয়া, ফ্লাচুলেন্স, নশিয়া, কনস্টিপেশন, ওয়েট লস মে অকার। বাট এগুলো আমরা টুকটাক কয়েকটা শিখলে হয়ে যাবে। বাট যে জিনিসটা অবশ্যই জানতে হবে সেটা হলো অ্যানিমিয়ার মোস্ট কমন আর ক্যারেক্টারিস্টিক সাইন হলো প্যালর। এটাই ছিল অ্যানিমিয়া নিয়ে জেনারেলাইজড আলোচনা। ধন্যবাদ।